আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আইনপ্রিয় সমর ভাই বোনেরা, আশা করি আল্লাহর মেহরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদেরকে আইন ক্লাসে। এখানে আমরা আলোচনা করব কার্যবিধি আইনের 87 থেকে 89 ধারা পর্যন্ত। এখানে মোট 9টি ধারা রয়েছে, 9টি ধারা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে পার্ট 5-এ আমরা 85 ধারা পর্যন্ত, কার্যবিধি আইনের 85 ধারা পর্যন্ত আলোচনা করেছি। যারা সেই আলোচনাগুলো না শুনেছেন বা না দেখেছেন, আমি তাদেরকে প্রথম রিকমেন্ড করব আপনারা সেই পর্বগুলো দেখে নেবেন। পর্যায়ক্রমে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এ পর্যন্ত আমরা আলোকপাত করেছি। আজকে আমরা পার্ট 6-এ আসছি, আমরা 6 নম্বরের ক্লাসে আছি। আজকে আমরা এখানে 9টি ধারা নিয়ে আলোচনা করব। এই 9টি ধারা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা রিলেটিভ। চলুন আমরা আলোচনা শুরু করি। তো 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি হুলিয়া। হুলিয়া হলো কোনো আসামির বিরুদ্ধে 68 ধারায় সমন 75 ধারা মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর পরেও আসামিকে যদি গ্রেপ্তার করা না যায় বা স্বেচ্ছায় আদালতে হাজির না হন, সেক্ষেত্রে কমপক্ষে 30 দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত যে আদেশনামা ইস্যু করা হয় তাকে হুলিয়া বলে। তো আমরা একটু পরিষ্কার হই সম্মানিত দর্শক শ্রোতা, হুলিয়া কাকে বলে? কোনো আসামিকে কার্যবিধি আইনের 68 ধারা মোতাবেক সমন ইস্যু করার পরে এবং 75 ধারা মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর পরেও তাকে যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় অথবা সে যদি স্বেচ্ছায় আদালতে হাজির না হন, তাহলে তাকে আদালত 30 দিনের কমপক্ষে 30 দিনের সময় দিয়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত যে আদেশনামা ইস্যু করা হয় তাকে হুলিয়া বলে। কার্যবিধি আইনের 87 ধারা। তো আমরা হুলিয়া জানতে পারলাম যে হুলিয়া কাকে বলে। তারপর আমরা দেখব হুলিয়া জারির পদ্ধতি। হুলিয়া জারি কিভাবে করতে হয়? 1 নম্বরে অপরাধী যেখানে বসবাস করেন সেখানে প্রকাশ্য স্থানে প্রকাশ্যভাবে পাঠ করে। তারপরে আছে অপরাধীর বসবাসের প্রকাশ্য স্থানে লটকিয়ে দিয়ে, আদালত ভবনের প্রকাশ্য স্থানে লটকিয়ে দিয়ে জাতীয় পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশ করে। কার্যবিধি আইনের 87 ধারা পিআরবি 472 বিধি। তো আমরা এটা একটু পরিষ্কার হই যে হুলিয়া আমরা কিভাবে জারি করব। যে অপরাধী যেখানে বসবাস করেন, নাম্বার 1, যে অপরাধী যেখানে বসবাস করেন সেখানে প্রকাশ্য স্থানে প্রকাশ্যভাবে পাঠ করে আমরা কি করতে পারবো? হুলিয়া জারি করতে পারবো। 2 নম্বর, অপরাধী যেখানে বসবাস করেন সেখানে প্রকাশ্য স্থানে লটকিয়ে দিয়ে। 3 নম্বর, আদালতের প্রকাশ্য স্থানে লটকিয়ে দিয়ে। নাম্বার 4 নম্বর হলো জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে। এইভাবে এই 4টা প্রক্রিয়ায় হুলিয়া জারি করা যায়। এটা হুলিয়া জারির ধারা কার্যবিধি আইনের 87 ধারা পিআরবি 472। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপর চলে আসি 2 নম্বর শেষ হলো আমাদের। তারপর চলে আসি 3 নম্বরে। 3 নম্বর হলো সম্পত্তি ক্রোক। কোনো আসামির বিরুদ্ধে 68 ধারায় সমন, 75 ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর পরে এবং 87 ধারায় হুলিয়া জারির পরে আসামি যদি আত্মসমর্পণ না করেন, তাহলে আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি আদালতে হেফাজতে নেওয়াকে ক্রোক বলে। তো আমরা জানতে পারলাম কি? সম্পত্তি ক্রোক কোনো আসামির বিরুদ্ধে 68 ধারায় সমন, 75 ধারা গ্রেপ্তার এবং 87 ধারা মোতাবেক হুলিয়া জারির পরেও আসামি যদি আত্মসমর্পণ না করেন, তাহলে আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি আদালত হেফাজতে নেওয়াকে ক্রোক বলে। কার্যবিধি আইনের 88 ধারা পিআরবি 474 বিধি। তো আমরা সম্পত্তি ক্রোক সম্পর্কে জানলাম। সম্পত্তি ক্রোকটা কোন সময় করতে হয়? প্রথমে 68 ধারা মোতাবেক সমন দেওয়ার পরে এবং 75 ধারা মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর পরে এবং 87 ধারা মোতাবেক হুলিয়া জারির পরেও আসামি যদি আত্মসমর্পণ না করে আদালতে, তাহলে আদালত তার স্থাবর অস্থাবর সম্পত্তি আদালতের এখতিয়ারে নেওয়ার জন্য যে আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত যে আদেশনামা ইস্যু করেন তাকে সম্পত্তি ক্রোক বলে, আসামির সম্পত্তি ক্রোক বলে। তো আমরা জানলাম যে ক্রোকটা কি, সম্পত্তি ক্রোকটা কি, এটা আমাদেরকে পরিষ্কারভাবে জানতে হবে। সম্পত্তি ক্রোকটা হলো কোনো আসামিকে কখন তার সম্পত্তি ক্রোক করা হয়। একজন আসামিকে প্রথমে 68 ধারা মোতাবেক সমন এবং 75 ধারা মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা এবং 87 ধারা মোতাবেক হুলিয়া জারির পরেও আসামি যদি আদালতে আত্মসমর্পণ না করে, সেক্ষেত্রে আসামির বা অপরাধীর স্থাবর অস্থাবর সম্পত্তি আদালত ক্রোকের নিজে দিতে পারেন। তো আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত যে আদেশনামা ইস্যু করা হয় তাকে ক্রোকি পরোয়ানা বলে।
আমরা এখানে দুইটি ধারা শিখতে পারতেছি। একটা হইলো ক্রোক কাকে বলে। ক্রোক হইলো কোনো আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি আদালতের হেফাজতে নেওয়াকে ক্রোক বলে। আর পরোয়ানার ক্ষেত্রে শুধু একটু বাড়িয়ে দিতে হবে যে আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত, যে পূর্বের ধারাগুলোর কথা ঠিক আছে, যে ৬৮ ধারা মোতাবেক সমন, ৭৫ ধারা মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা, ৮৭ ধারা মোতাবেক হুলিয়া, এগুলা ইস্যু করার পরও আসামি যদি আত্মসমর্পণ না করে, আদালতে হাজির না হয় বা উপস্থিত না হয়, সেক্ষেত্রে আদালতে কি করতে পারে, আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি আদালতের হেফাজতে নেওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত যে আদেশনামা ইস্যু করেন তাকে ক্রোকি পরোয়ানা বলে। তো আমরা দুইটি জানলাম যে ক্রোক কাকে বলে এবং ক্রোকি পরোয়ানা কাকে বলে। তো এখানে আমরা এটা ধারাগত ক্রোক হলো ৮৮ ধারা, পিআরবি ৪৭৪ বিধি। তো এই ৮৮ ভিতরে দুইটি জিনিস জানা গেল, একটা হলো ক্রোক কাকে বলে, আর একটা হইলো ক্রোকি পরোয়ানা। তো আমাদের ৩ নাম্বার শেষ হলো। এখন আমরা চলে আসি ৪ নাম্বারে। নাম্বার ৪-এ আছে ক্রোকের পদ্ধতি। ক্রোক কিভাবে করা যায়, ক্রোকের পদ্ধতি। ক্রোক দুই পদ্ধতিতে করা যায়। ক্রোকের পদ্ধতি দুই প্রকার, এটা মনে রাখতে হবে। একটা হলো স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি, আর একটা হলো অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। আমি এই পাশে রেখেছি, এই যে এখানে রেখেছি স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি এবং অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। দুইটার পদ্ধতিগত বেশি একটা ব্যবধান নাই, তবে একটু ব্যবধান আছে, যেহেতু সম্পত্তি দুই রকম, একটা হলো স্থাবর আর একটা অস্থাবর। স্থাবর সম্পত্তি দখলে নিয়ে ১ নম্বরে আছে স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি, স্থাবর সম্পত্তি দখলে নিয়ে। তারপর ২ নম্বর আছে রিসিভার নিয়োগ করে। ৩ নম্বর আছে আদালত কর্তৃক মনোনীত ব্যক্তিকে নিয়োগ করে। ৪ নম্বর আছে আদালতের ইচ্ছা অনুযায়ী। দেখুন, অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি, এটার মধ্যে একটু পার্থক্য। প্রথম, অস্থাবর সম্পত্তি আটক করে। অস্থাবর সম্পত্তি দখলে নেওয়ার প্রয়োজন হয় না, এটা আটক করা সম্ভব। কিন্তু স্থাবর সম্পত্তি বা স্থাবর সম্পত্তি তো দখলে নিয়ে, এটা তো আটক করা যায় না। স্থাবর সম্পত্তি তো ভূমির সাথে সম্পৃক্ত থাকে, এটা তো আটক করা যায় না, এটা দখলে নিতে হয়। আর এটা হলো আপনার আটক নেওয়া সম্ভব। স্থাবর সম্পত্তি আটক করে এটা কি করা যায়, ক্রোক করা যায়। তারপর ২ নম্বর আসি রিসিভার নিয়োগ করে। ঠিক, এটার সাথে মিলে গেল, এটাও রিসিভার নিয়োগ করে। তারপর আদালত কর্তৃক মনোনীত ব্যক্তিকে নিয়োগ করে। এখানে আমরা দেখেছি স্থাবর সম্পত্তি ক্রোকের যে পয়েন্টগুলো আছে সেম এখানেও সেই পয়েন্টগুলো আছে, শুধু উপরের পয়েন্টটা ব্যতিক্রম। কারণ উপরে আছে স্থাবর সম্পত্তি দখলে নিয়ে, স্থাবর সম্পত্তি দখলে নিয়ে, আর অস্থাবর সম্পত্তি আটক করে। আর অন্যান্য যে আরও 3টা পয়েন্ট আছে এগুলো একই। ২ নম্বর আছে রিসিভার নিয়োগ করে। ৩ নম্বর আদালত কর্তৃক মনোনীত ব্যক্তিকে নিয়োগ করে। ৪ নম্বর আদালতের ইচ্ছা অনুযায়ী। তো আমরা জানতে পারলাম যে ক্রোকের পদ্ধতি দুই প্রকার, স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি এবং অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। তো আমাদের এই ৪ নম্বরটা পরিষ্কার হয়ে গেল। এখন আমরা জানবো ৫ নম্বর আমরা কি পাচ্ছি। ৫ নম্বর, ক্রোককৃত সম্পত্তি যদি পচনশীল হয়, যদি একটা সম্পত্তি আমরা ক্রোক করলাম, ক্রোককৃত সম্পত্তি যদি পচনশীল হয়, ক্ষয়শীল হয় এবং সেটা যদি কোনো প্রাণী হয়, তাহলে সেই জিনিস, সেই সম্পত্তি বা প্রাণী সেটা বিক্রি করে সেই টাকাটা সরকারি কোষাগারে জমা দিতে হবে। এটা হলো কার্যবিধানের ৮৮-৫ ধারা। ৮৮-৫ ধারা। আমরা জানলাম যে ক্রোককৃত সম্পত্তি কি করে, পচনশীল বা কোনো প্রাণী হয়, তাহলে বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা রাখবে, কার্যবিধানের ৮৮-৫ ধারা। হ্যাঁ, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তারপর আসি আমরা ৬ নম্বর ধারায়। ৬ নম্বর ধারায় ক্রোককৃত সম্পত্তিতে কোনো নিরাপদ ব্যক্তির অংশ আছে বলে ৬ মাসের মধ্যে যদি আদালতে দাবি করলে, আদালত যদি সঠিক মনে করেন, তাহলে তার মালামাল তাকে ফেরত দিবেন। কার্যবিধানের ৮৮-৬ ক ধারা। কার্যবিধানের ৮৮-৬ ক ধারা। অর্থাৎ কোনো ব্যক্তি, অপরাধীর ক্রোককৃত সম্পত্তি আদালতের হেফাজতে নেওয়া, আটক করা অথবা দখলে নিলে সেই সম্পত্তি দেখা যায় নিরাপদ, একজন ব্যক্তি অপরাধ করে না, তার সম্পত্তি কিছু পড়ে গেছে, তো সেই ব্যক্তি যদি ৬ মাসের মধ্যে আদালতে দাবি করতে পারে এবং আদালত যদি তার দাবি যথার্থ মনে করে, তাহলে আদালত তার সম্পত্তি ফেরত দিবেন। এটা হলো আছে কার্যবিধি আইনের ৮৮-৬ ক ধারা। ৮৮-৬ ক ধারা আমরা জানলাম। তো আমাদের ৬ নম্বর শেষ হলো। আমরা আসি এখন ৭ নম্বরে। ৭ নম্বরে আছে যে আদালত ক্রোকের আদেশ দিয়েছেন, সম্পত্তি ফেরত পেতে সে আদালতে আবেদন করতে হবে। কার্যবিধি আইনের ৮৮-৬ খ ধারা। ৭ নম্বর, তাহলে ৭ নম্বর শেষ হলো। এখন আসি আমরা ৮ নম্বরে। ঘোষিত অপরাধী যদি ৬ মাসের মধ্যে আদালতে হাজির না হন, তাহলে তার সম্পত্তিগুলো বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করতে হবে।
কার্যবিধি আইনের ৮৮-৭ ধারা ঘোষিত অপরাধী যদি ৬ মাসের মধ্যে আদালতে হাজির না হন, অর্থাৎ আদালত তাকে ৬ মাসের সুযোগ দিচ্ছে, ঘোষিত অপরাধী ৬ মাসের ভিতরে আদালতে হাজির না হন, সেক্ষেত্রে আদালত তার জন্য আর অপেক্ষা করবে না, তার সম্পত্তি বিক্রি করে সরকারি কোষাগারে জমা রাখবেন। কার্যবিধি আইনের ৮৮-৭ ধারা, কার্যবিধি আইনের ৮৮-৭ ধারা। ৮ নাম্বার গেল, এখন আমরা ৯ নাম্বার। ক্রয়কৃত সম্পত্তি প্রত্যর্পণ। ক্রয়ের তারিখ হতে 2 বছরের মধ্যে যদি আসামি আত্মসমর্পণ করেন বা গ্রেপ্তার করে হাজির করা হয়, সে পলাতক ছিলেন না বা আত্মগোপন করেননি, হুলিয়ার নোটিশ সে পাননি, এ কথা যদি আদালতকে বুঝাতে সক্ষম হন, তাহলে ক্রয় সংক্রান্ত খরচ কেটে নিয়ে বাকি সম্পত্তি তাকে ফেরত দিবেন বা ফেরত দিতে হবে। কার্যবিধি আইনের 89 ধারা, পিআরবি 474 বিধি 89 ধারা বলা হয়েছে ক্রয়কৃত সম্পত্তি ফেরত প্রদান যদি আসামি 2 বছরের মধ্যে সে আত্মসমর্পণ করে অথবা তাকে গ্রেপ্তার করে যদি আদালতে হাজির করা হয় এবং সে যদি প্রমাণ করতে পারে যে সে পলাতক ছিলেন না অথবা সে আত্মগোপন করেননি, সে হুলিয়ার নোটিশ পাননি, আদালতকে যদি সে বিশ্বাস করাতে পারে, আদালত যদি তার কথা মেনে নেয়, তাহলে আদালত ওই ক্রয়ের যাবতীয় খরচ কেটে দিয়ে তার সম্পত্তি ফেরত দিতে হবে, আদালত তাকে ফেরত দিতে বাধ্য। কারণ কার্যবিধি আইনের এটা কত ধারা? 89 ধারা, কার্যবিধি আইনের 89 ধারা। এই পর্যন্ত আলোচনা করলাম, আশা করি আপনাদের কাছে আলোচনাটা ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই যারা নতুন এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আমি আর এরকম নিত্য নতুন আপনাদের সামনে ভিডিও বানিয়ে আপনাদের আইন শিখতে সহায়ক ভূমিকা পালন করব। তবে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।